এই হচ্ছে আমাদের প্রবলেম। প্রথম কেসটা দেখতে পাচ্ছি আমরা। জি স্যার। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা যদি মনে করেন যে এরকম থাকে, সো দ্যাট দিস আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট, যদি শুধু এইটুকু পর্যন্ত থাকে প্রশ্নটা, তাহলে আপনারা ট্রুথ টেবিল দিয়ে করে ফেলতে পারবেন। ইকুইভ্যালেন্সের কাজ আমরা ক্লাসরুমে ট্রুথ টেবিল দিয়ে করছিলাম, মনে আছে না? এইটা আমরা ট্রুথ টেবিল দিয়ে করে ফেলতে পারবো যদি শুধু এতটুকু পর্যন্ত থাকে প্রশ্নটা। কিন্তু যদি পাশে এরকম বলে দেয় বাই ডেভেলপিং এ সিরিজ অফ লজিক্যাল ইকুইভ্যালেন্সেস অথবা সামথিং সিমিলার লাইক দ্যাট, যেটা ইন্ডিকেট করে যে আপনাকে ল গুলো ব্যবহার করতে বলা হচ্ছে, যদি তেমন বলা হয় তাহলে অবশ্যই আপনাকে এই ল গুলো ব্যবহার করতে হবে। মানে আপনাকে প্রশ্নই করা হচ্ছে এই ল গুলো ব্যবহার করে এটা সলভ করার জন্য, তখন আপনি ট্রুথ টেবিল ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। তো মানে স্যার, এখন ল আমরা গুলো ব্যবহার করে লজিক্যাল ইকুইভ্যালেন্স প্রমাণ করতে হবে। হ্যাঁ, এখন আমরা জাস্ট এটাই দেখব যে আমরা যদি এইটা সমান সমান এইটা প্রমাণ করতে চাই রুল ব্যবহার করে, তাহলে কিভাবে করতে পারি। ওকে, আচ্ছা শুরু করি। এটা সমান সমান কি হয়, তো ধরেন কি মনে আসে, আমাদের মাথায় কি আসে, অনেক রুলই তো আছে, প্রথম P কোনটা আসে tends মাথায়? to P and Q. প্রথমে মাথায় আসে নটটা স্যার হচ্ছে ভিতরে দিয়ে দেবো সবার। গুড, তার মানে একটা সহজ খোলা চোখে প্রথম আমাদের যেটা মনে আসে সেটা হচ্ছে ডি মর্গান, যেহেতু নট দেখতে পাচ্ছি ডি মর্গান অ্যাপ্লাই করা যায় কিনা, তাই না? তো জি ডি স্যার। মর্গানে সবসময় দুইটা টার্ম লাগে, তাহলে এইটা একটা টার্ম আর এই পুরোটাকে একটা টার্ম ধরলাম ব্র্যাকেটের মধ্যে, যদি এইভাবে ধরি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? এটা কি নট, আমরা এইভাবে লিখতে পারি নট, নট দিয়ে এই পি এর সামনে একটা নট বসালাম, ঠিক আছে? পি এর সামনে নট, এই অরটা কি হয়ে যাবে তখন? And এন্ড হয়ে যাবে, এন্ড হয়ে এই ব্র্যাকেটের সামনে একটা নট বসবে, তাই তো? জি স্যার। নট পি, নট পি এন্ড কিউ। অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে যে এখানে আমরা কি রুল ব্যবহার করছি, ডি মর্গানস। হ্যাঁ, এখন ডি মর্গানের ফার্স্ট রুল, সেকেন্ড রুল, অনেক রুল আছে, এত কিছু নিয়ে আমার মাথা ব্যথা নেই, আপাতত জাস্ট ডি মর্গানস বললেই হবে, ঠিক আছে? বা ডি মর্গানস ল এরকম বলতে পারেন। ওকে, তাহলে প্রথম এটা করে ফেলাম, এরপরে কি করা যায়? সো এটাকে আবার ডি মর্গানসে আবার ডি মর্গান করা যায়, তাই না? তাহলে আমরা আবার এই অংশটার উপরে যদি ডি মর্গান অ্যাপ্লাই করি, দ্যাট মিন্স এই যে সেকেন্ড যে পার্টটা আছে আমরা দেখতে পাচ্ছি, বলতে চাই যে এই যে অংশটা, হ্যাঁ, দ্যাট মিন্স এই অংশটার উপরে আমরা আবার ডি মর্গান অ্যাপ্লাই করতে পারি, তাই না? জি স্যার। তাহলে এটার উপরে যদি ডি মর্গান অ্যাপ্লাই করি তাহলে কি হবে? স্যার মাইনাস মাইনাস পি, যে স্যার মাইনাস মাইনাস কাটা যায় স্যার, ডিরেক্টলি পি আসবে আর কি। ধরেন আমি লিখি প্রথমেই না না চেঞ্জ করি কিছু, নট নট পি, তাই তো? জি স্যার। এরকম বলতেছি আমরা, এটা বললাম, দেন এই এন্ডটা কি হবে? অর হয়ে যাবে। অর হয়ে যাবে, তাই তো? অর হয়ে যাবে। অর দিয়ে এটাকে আমরা কি বলবো? নট কিউ, তাই না? এরকম তো হবে, এবং এখানেও কি হবে? ডি মর্গান। জি স্যার। আবার আমরা ডি মর্গান অ্যাপ্লাই করতেছি না এখানে? জি স্যার। স্যার পাশে কি এরকম লিখে দিয়ে দিতে হবে পাশে সব? লিখতে হবে, হ্যাঁ পাশে লিখতে হবে।
ওকে স্যার। ঠিক আছে? তাহলে এখন আমরা এরপরে যেটা করতে পারি সেটা কি? সেটা হচ্ছে এই যে ডাবল নেগেশন যেটা আছে সেটাকে এখানে বসাইতে পারি। ডাবল নেগেশন এটা বসাইলে কি হবে? এই ২ টা নটের পরিবর্তে এখানে কি হয়ে যাবে? এই ২ টা নটের পরিবর্তে কি হয়ে যাবে এখানে? জাস্ট পি হবে। শুধু পি P হবে। শুধু তাই না? এটাকে আমরা শুধু পি লিখতে পারি। তাই তো? এটাকে আমরা শুধু পি লিখতে পারি। এরকম লেখা যায়? জি স্যার। এখানে কি এপ্লাই করছি? কোন রুল এপ্লাই করছি? ডাবল ডাবল নেগেশন। নেগেশন। ডাবল নেগেশন। ঠিক আছে? নেগেশন। ডাবল নেগেশন এপ্লাই করছি। এরপরে কি করা যায়? এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাকে কি প্রমাণ করতে হবে। এইটা একটু যদি আমরা একপাশে লিখে নেই তাহলে হয়তো আমাদের কাজটা বুঝতে সুবিধা হবে যে আমাকে প্রুফ করতে হবে কি। এইটা প্রুফ করতে হবে। এটা আমি পাশে একটু লিখে রাখলাম। এইটা আমাকে প্রুফ করতে হবে, তাই না? এটা একটু মাথায় রাখেন। কিভাবে আমরা এখানে যেতে পারি? স্যার হচ্ছে নট পি অ্যান্ড স্যার ইনভার্স ল দিয়ে স্যার এই জায়গাতেই এই প্রবলেমটা একটু ট্রিকি। লেটস সে আমি যদি এটাকে এরকম ব্র্যাকেটে দেখাই। দেখেন তো এটা ডিস্ট্রিবিউটিভ ফর্মুলার আন্ডারে আসে? জি স্যার। জি স্যার ডিস্ট্রিবিউটিভে আসে। তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি। ডিস্ট্রিবিউটিভ, হ্যাঁ? তাহলে নট পি যেহেতু এন্ড দুইটাতে ডিস্ট্রিবিউট হবে এখানে কি হবে? পি, ওকে? এটা আসলো একটা পার্ট or not p and not q। দেখেন এই জিনিসটা আমাদের দরকার। এই অংশটা আমাদের দরকার। এটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে বাকি এগুলোকে রিমুভ করা যায় কিভাবে সেটা দেখতে হবে। এখানে কি এপ্লাই করছি আমরা? ডিস্ট্রিবিউশন ল। ডিস্ট্রিবিউশন ল। ওকে? ডিস্ট্রিবিউশন ল। তাহলে এখন এই যে নট পি এন্ড পি এটা কি? এটা রেজাল্ট কি হবে সব সময়? ফলস হবে স্যার। অলওয়েজ ফলস। সো আমরা এটাকে বলতে পারি এটা কি? এটা হচ্ছে অলওয়েজ ফলস। তাহলে ফলস লিখলাম or not p and not q। এই যে ফলস লিখলাম এটা কি রুল হিসেবে আসলো? কোন ইনভার্স রুল আমাকে? ইনভার্স ল। ইনভার্স ল বলে কি আমাদের কিছু আছে? নেগেশন ল ও আচ্ছা। Yes, এটা স্যার হচ্ছে শুধু নেগেশন ল। negation নেগেশন। আমাদের আচ্ছা। এটা যখন দেখতেছিলাম আমরা ওই ডিসক্রিট ম্যাথে এটার নাম হচ্ছে নেগেশন ল। জাস্ট নেগেশন ল। নেগেশন ল। এখন নেগেশন ল আপনারা যখন দেখবেন তখন হয়তো সেখানে লেখা আছে পি এন্ড নট পি। আমাদের এটা কি পি এন্ড নট পি আকারে আছে এখানে? না স্যার, উল্টো। টেক্সট বইয়ে যদি আপনারা দেখতে যান তাহলে দেখবেন যে ওরা কি করছে এই ধরনের কেসগুলোকে আগে চেঞ্জ করে রুল যেভাবে আছে দ্যাট মিন্স রুলে আছে পি এন্ড নট পি ঠিক এক্সাক্ট ওই ফর্মে আগে নেয়। তাহলে এটাকে যদি আমাকে ওইরকম করতে হয় পি এন্ড নট পি করতে হয় তাহলে এখানে আরেকটা এডিশনাল রুল ব্যবহার করতে হবে। এদেরকে দুই পাশে চেঞ্জ করা এটাকে কি বলি আমরা? কমিউটেটিভ ল। যে এন্ড এবং অর এর কমিউটেটিভ ল যদি এখানে আপনারা ব্যবহার না করেন আমি এটা নিয়ে কোনো করি না, আপত্তি করি না। আলটিমেটলি ঘুরে ফিরে যেটা দরকার সেটা হচ্ছে এই নেগেশন লটা আনতে হবে। এটা ছাড়া কাজ হবে না। সো নেগেশন লতে আসলাম। এরপরে এই কোনো একটা প্রপোজিশনের সাথে যদি আমরা ফলস কে অর করি তাহলে তার রেজাল্ট কি হয়? ওই প্রপোজিশনাল ভ্যালু। প্রপোজিশনের ভ্যালু। সেটার নাম কি?
ওই রুলের নাম কি? I আইডেন্টিটি ল। identity law. হ্যাঁ, Sir. কিন্তু আইডেন্টিটি ল যদি আপনারা পরীক্ষায় কি বলে আপনাদের ওই যে চার্ট আছে যেখানে ল এর, সেটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন লেখা আছে পি অর এফ। তো আমার এটা কি পি অর এফ ওরকম ফর্মে আছে? এটা আছে এফ অর পি এরকম ফর্মে আছে। জি স্যার। তো যদি আপনারা টেক্সট বুক দেখেন তাহলে টেক্সট বুকে দেখবেন যে এরা প্রথম এটাকে কমিউটেটিভ ল দিয়ে চেঞ্জ করছে। আপনি সেফটাকে এই পাশে আনছে আর এটাকে ওই পাশে নিচ্ছে। নিয়ে যেহেতু এক্সাক্ট রুলের ফর্মে আসছে তখন তারা রুল অ্যাপ্লাই করছে। সেটা আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। ওটার জন্য আমি কিছু বলবো না। সো আলটিমেটলি আমি এটা সমান সমান কি দেখাচ্ছি? এটা সমান সমান দেখাচ্ছি নট পি এন্ড নট কিউ। কি রুল বললাম? স্যার আইডেন্টিটি ল। ঠিক আছে, বোঝা গেছে? প্রুফ হয়েছে এটা? এরকম এই ধরনের কোশ্চেন থাকে। আরেকটা হচ্ছে কখনো কখনো এই যে শো দ্যাট সামথিং, হ্যাঁ, দিস ইকুয়াল টু টটোলজি ইউজিং দ্য লজ অফ লজিক্যাল ইকুইভ্যালেন্সেস অথবা বাই ডেভেলপিং সিরিজ অফ লজিক্যাল ইকুইভ্যালেন্সেস এরকম বলা থাকে। তো এই যে আপনাকে টটোলজি করতে বলতেছে, এই টটোলজি করা মানে কি? স্যার সবগুলোর জন্য ট্রু প্রমাণ করো। সব ভ্যালু হ্যাঁ, ট্রু এটা আসবে। দেখাইতে হবে যে এটা সব ট্রু হয়, তাই তো? তাহলে আমরা এটা কি দেখাইতে পারি কিনা? এটা কি টটোলজি হয় কিনা? কি করতে পারি এখানে? আমরা যত রুল দেখছি কোন রুলের মধ্যে কি ইমপ্লিকেশন আছে? নো স্যার। এগুলো মডুস টলেন্স মডুস পনেন্স এর মধ্যে পড়ে না? মডুস টলেন্স মডুস পনেন্সে তো আমি যাচ্ছি না, আমরা তো লজিক্যাল ইকুইভ্যালেন্স দেখতেছি। আপনি যেটা বলতেছেন ওটা হচ্ছে রুলস অফ ইনফারেন্সেস। আমরা তো রুলস অফ ইনফারেন্সের কথা বলতেছি না। লস অফ ইকুইভ্যালেন্স এর ক্ষেত্রে কিছু তো দেখি নেই। এরকম কিছু নাই, ইমপ্লিকেশন কিছু নাই। তাহলে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ইমপ্লিকেশন কি আমরা কি করব? তো আমাদের দেখবেন যে ওইখানে কিছু দেওয়া আছে, আপনাদের যদি চার্ট গুলো দেখেন 2 নাম্বার যে লেকচারটা ছিল লজিক্যাল ইকুইভ্যালেন্সের যে লেকচারটা আছে আমাদের, লজিক্যাল ইকুইভ্যালেন্সের লেকচারটায় যদি যান তাহলে দেখবেন যে এইরকম কিছু দেওয়া আছে। এই দেখেন প্রথমটা পি ইমপ্লাইজ কিউ, ঠিক আছে? সেটা নট পি অর কিউ, এটা আমি ক্লাসেও বলে দিয়েছিলাম যে এটাকে আমরা ডিসজাংটিভ নরমাল ফর্ম আইডেন্টিটি এইরকম একটা ল হিসাবে আমরা অলওয়েজ ব্যবহার করতে পারি। এই যে কোনো ইমপ্লিকেশন এবং তার কন্ট্রাপজিটিভ অলওয়েজ ইকুয়াল হবে, এগুলোকে আপনি ল হিসাবে দেখতে পারবেন, লিখতে পারবেন, ঠিক আছে? আবার যদি হয় আমাদের যদি বাই কন্ডিশন থাকে, লেটস সে যে বাই কন্ডিশনকে আপনি এইভাবে ল হিসাবে ভেঙে দেখাইতে পারবেন। এগুলো কিন্তু ল এর যে চার্ট তার মধ্যে নাই, কিন্তু এগুলো ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি ফ্রিকুয়েন্ট হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে আমরা শুরু করলাম এটা দিয়ে। এটা কি আমরা কি করতেছি? আমরা বলতেছি যে আমাদের কি হয়, আমাদের পি ইমপ্লাইজ কিউ রুলটা ওইখানে কিরকম আছে যে যদি পি ইমপ্লাইজ কিউ থাকে, যদি পি ইমপ্লাইজ কিউ থাকে তাহলে এটার ইকুইভ্যালেন্ট কি বলা হয়েছে? ইকুইভ্যালেন্ট বলা হয়েছে নট পি অর কিউ, ঠিক আছে? এরকম ছিল। তাহলে এইখানে আমার পি হচ্ছে এইটুকু আর কিউ হচ্ছে এইটুকু, তাই না? তাহলে এইখানে আমি নট পি এন্ড কিউ লিখলাম, নট পি এন্ড কিউ লিখলাম। এই ইমপ্লিকেশনের পরিবর্তে এখানে আমরা অর লিখলাম, আর এইটা তো কিউ, এই যে ফর্মুলা আমাদের, হ্যাঁ, কিউতে যা ছিল তাই লিখলাম, পি অর কিউ।
কি রুল লিখবো? এই রুলটার নাম কি? ডিএনএফআই বা ডিসজাংটিভ নরমাল ফর্ম আইডেন্টিটি, ডিএনএফআই। ঠিক আছে? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার, ঠিক আছে। ওকে, দেন কি করতে পারি আমরা? বুঝতে পারতেছি যে এখানে ডি মর্গান অ্যাপ্লাই করা যাবে, তাই না? ডি মর্গান যদি অ্যাপ্লাই করি, নট পি, আমাকে করতে বলছে কি টটোলজি, আমার দেখাইতে হবে যে পুরোটা সমান সমান ট্রু হয়। নট পি অর নট কিউ অর পি অর কিউ। কি করলাম? ডি মর্গানস ল। ডি মর্গান, হ্যাঁ, ডি মর্গান, ডি মর্গানস ল। ওকে, তারপরে আমরা কি করতে পারি? এই নট পি এর সাথে যদি আমরা পি কে নিয়ে আসি তাহলে আমাদের একটা রেজাল্ট আসে, বা এই নট কিউ এর সাথে কিউ কে যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের একটা রেজাল্ট আসে। তো আমরা কি করি এখন? কমিউটেটিভ ল অ্যাপ্লাই করি। এই যে অংশটা কমিউটেটিভ ল প্রথম কোথায় অ্যাপ্লাই করতেছি? এই অংশটা, মানে পি টাকে আমি লেফটে আনতে চাই, নট কিউটাকে আমি রাইটে আনতে চাই। ওকে, তাহলে কি লিখলাম? নট পি or P or not Q or Q। ঠিক আছে? কোন ল এটা? এটা হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল। ঠিক আছে? এখন আমরা কি বলে এগেইন কমিউটেটিভ ল, যদি আমরা ধরেন টেক্সট বইয়ের কথা বলি আর কি, যদি টেক্সট বইয়ে যাই তাহলে টেক্সট বইয়ে দেখবেন যে এরকম দেওয়া আছে, P or not P or, তাহলে এই যেটাকে চেঞ্জ করলাম, হ্যাঁ, এইটাকে চেঞ্জ করলাম, আবার এটাকেও যদি চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে কি হবে? স্যার এখানে আমরা কম্পারেটিভ ল ইউজ করতেছি কেন? আমরা তো স্যার ডিরেক্টলি পি অর নট পি থেকে ট্রু লিখে দিতে পারি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটা বললামই, যেটা আপনারা লিখতে পারেন, বাট টেক্সট বইতে দেখবেন এইভাবে চেঞ্জ করে দেওয়া আছে কেন? কারণ হচ্ছে যে ল গুলো আছে, খেয়াল করেন ল, লটা খেয়াল করেন কোথায়? এই দেখেন প্রথমে পি আছে, দেন নট আছে, তাই না? জি স্যার। ওরা কি করে টেক্সট বইতে সবগুলোকে এরকম ওই অ্যাকচুয়াল লতে যা আছে ওই ফর্মে আপনাকে আনতে বলে। তো আপনারা যদি এটাকে না আনেন কোনো সমস্যা নেই, আমি কিন্তু অলরেডি বলছি যে এটা মানে অলরেডি ট্রু আমি জানি, এবং সেটা কি কারণে ট্রু? কারণ হচ্ছে ওখানে আমরা এই নেগেশন ব্যবহার করতেছি। ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিয়েছি স্যার, ওটার জন্য কোনো সমস্যা হবে না? কোথায় ফার্স্ট ব্র্যাকেট তুলে দিছি? সেকেন্ড লাইনে ডি মর্গানস ল এই জায়গায়। কোনো সমস্যা নেই, আপনি চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা কি? এটা হচ্ছে এটাও ট্রু অর ট্রু। পরের লাইনেও আমরা কমিউটেটিভ ল ব্যবহার করছিলাম। স্যার আমরা যদি ব্র্যাকেট গুলো রেখে দিই তাহলে তো এখানে ডিস্ট্রিবিউটিভ ল এর মতো কিছুটা হয়ে যায় না? কিভাবে? ডিস্ট্রিবিউটিভ লতে স্যার আপনার দুই ধরনের অপারেশন লাগবে, এন্ড এবং অর লাগবে। কোথাও তো এন্ড আর অর নেই, আমাদের তো সবই অর হয়ে যাচ্ছে যদি ডি মর্গান আমরা ব্যবহার করি সেকেন্ড লাইনে, সবই অর, জি স্যার, ঠিক আছে স্যার, বুঝতে ডিস্ট্রিবিউটিভ পারছি। আসবে না এখানে, হ্যাঁ। তাহলে এটা সমান সমান কি? এটা সমান সমান হচ্ছে ট্রু। এই ট্রু মানে কি? যে আন্ডার এনি সার্কামস্টেন্সেস এটার রেজাল্ট কি হবে? অলওয়েজ ট্রু। তার মানে এটা টটোলজি, যেই ইনপুটই নেওয়া হোক তার এগেইনস্টে সে ট্রু হচ্ছে, তার মানে সে টটোলজি। বুঝা গেছে? স্যার বুঝতে পেরেছি। জি স্যার। তো এই ধরনের যে কোনো একটা কোশ্চেন থাকবে। স্যার আমার প্রশ্ন তাহলে টটোলজি দেখাতে হলে আমার হচ্ছে ট্রু আর ট্রু দেখাতে হবে সবসময়। টটোলজিতে শুধু এই যে লাস্টে ট্রু দেখাইতে হবে। টটোলজি দেখাইতে বলবে শুধু এরকম একটা ট্রু দেখাইতে হবে। ওকে স্যার। ফাইনাল রেজাল্ট শুধু একটা এরকম ট্রু হবে। আর অন্য কেসটা কি?
যদি বলি যে ধরেন এইটার ইকুইভ্যালেন্ট ওইটা, তাহলে যে কোনো সাধারণত আমরা দেখেন আমাদের প্র্যাকটিসটা কি, আমরা যখন অ্যালজেব্রা করি বড় যে এক্সপ্রেশনটা আছে সেটা নিয়ে আমরা কাজ শুরু করি, আস্তে আস্তে এটাকে সিম্পলিফাই করতে করতে ছোট এক্সপ্রেশনটার সাথে এটাকে মিলাই। তো ওই একই অ্যাপ্রোচ আমরা এখানে ফলো করছি। এটা আমাদের বড় টার্ম ছিল সেটাকে শুরু করে ছোট যে অংশটা ছিল সেটার সাথে মেলানোর চেষ্টা করছি। আপনি এই রাইট থেকে ধরে দ্যাট মিনস এইখান থেকে ধরে ওইখানে যেতে পারবেন না তা না, সেটাও পারবেন, কিন্তু ওইটা একটু ডিফিকাল্ট প্রসেস। আমরা সেজন্য সবসময় এই বড়টা থেকে ছোটটাতে আসার চেষ্টা করি। ওকে, তো এই দুই ধরনের কোশ্চেন আবারও বলতেছি, একটা হচ্ছে যে একটা ইকুইভ্যালেন্ট অন্যটা এটা প্রুফ করতে হয়, অথবা এরকম টটোলজি হয় কিনা সেটা দেখাইতে বলে। ওকে, সো এইটুকু বাকি ছিল আমার, এটা দেখাইলাম। এখন যদি কোশ্চেনের কথা বলি, কোশ্চেন সাধারণত ১ নাম্বার স্লাইডে আসলে প্রশ্ন করার মতো তেমন কিছু নাই। ওটা তো আপনারা দেখছেন, ওখানে কিছু ওই টার্মিনোলজি আমরা দেখছি, ট্রুথ টেবিল কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়। তো ট্রুথ টেবিল সাধারণত খুব একটা আসে না, যদি আসে তার মানে আমরা ধরে নিই যে আচ্ছা কিছু নাম্বার ছাত্রদেরকে দিতে হবে, দিলাম এটা, এবং এটা আমি ক্লাসে বলে দিছি। ট্রুথ টেবিল কনস্ট্রাকশনের যদি কোনো প্রশ্ন হয় আর যদি কেউ ভুল করেন তাহলে কিন্তু জরিমানা আছে। এটা কিন্তু আসলে সিভিয়ার কেস, এইটা যেন ভুল না হয়। ২ নাম্বার লেকচার থেকে সাধারণত আমাদের প্রশ্ন শুরু হয়। ২ নাম্বার লেকচারে এই যে এরকম কিছু থাকে, লজিক্যাল ইকুইভ্যালেন্স, যেগুলো আমরা ল দিয়ে করি অথবা আমাদের ট্রুথ টেবিল দিয়ে করতে বলতে পারে, যেটাই বলুক আপনারা যেভাবে বলবে সেভাবে করবেন। এখন ধরেন যদি এইরকম হয় যে প্রশ্নটা বলছে আপনাকে শো দ্যাট দে আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট, যদি শুধু এইটুকু থাকে তাহলে আপনি ট্রুথ টেবিল দিয়ে করতে পারবেন বা আপনি রুল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এটা এইরকম বলে এখান থেকে ওই পর্যন্ত, দ্যাট মিনস আমাদের এই শেষের অংশটা অ্যাড করে দেওয়া থাকে, তাহলে অবশ্যই আপনাকে কিভাবে করতে হবে? ইকুইভ্যালেন্সের ল দিয়ে করতে হবে। ল দিয়ে করতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন কিন্তু। ঠিক আছে? ধরেন এই যে এইখানে শো দ্যাট দিস ইকুয়াল টু টটোলজি, এটা আপনি ট্রুথ টেবিল দিয়ে করতে পারবেন না? স্যার যদি ফার্স্ট প্রশ্নটা থাকে সেক্ষেত্রে কি ট্রুথ টেবিল প্লাস হচ্ছে রুলস দিয়ে দুইটাই করবো, না জাস্ট ট্রুথ টেবিল দিয়ে করলেই মানে জাস্ট রুলস দিয়ে করবো? ফার্স্ট প্রশ্ন মানে কি? মানে স্যার যে শো দ্যাট যেটা প্রথম প্রশ্নটা ছিল, জি স্যার। মানে শুধু এতটুকু বলতেছেন? না স্যার, এই পুরোটা যদি থাকে স্যার তাহলে রুলস দিয়ে জাস্ট রুলস দিয়ে করবো। যদি এইরকম কিছু বলা থাকে বা এরকম হিন্টস দেওয়া থাকে যে রুল ব্যবহার করতে হবে, তাহলে অবশ্যই রুল ব্যবহার করতে হবে, অন্য কিছু করা যাবে না। তখন স্যার জাস্ট রুলসই করবো, মানে রুলস দিয়ে হ্যাঁ, করবো, মানে শুধু রুলস দিয়ে টেবিল করবেন। আঁকাবো না। হ্যাঁ, শুধু রুলস দিয়ে করবেন। কিন্তু যদি প্রশ্ন শুধু এইটুকু থাকে, এতটুকু আছে, পরের অংশটুকু নাই, তাহলে আপনি আপনার ইচ্ছা, আপনি রুলস দিয়েও করতে পারবেন, ট্রুথ টেবিল দিয়েও করতে পারবেন। স্যার সেকেন্ড কোশ্চেন কি স্যার ট্রুথ টেবিল দিয়ে করলে হবে স্যার? আচ্ছা, যদি প্রশ্ন এতটুকু থাকে শুধু, তাহলে আপনি ট্রুথ টেবিল দিয়ে করতে পারবেন। কিন্তু যদি এটার সাথে ওইরকম কিছু বলে দেওয়া থাকে যে রুল গুলোকে ব্যবহার করো, তাহলে অবশ্যই রুল দিয়ে করতে হবে। আর যদি এরকম কিছু উল্লেখ করা না থাকে প্রশ্নে, তখন আপনাদের ইচ্ছা, আপনারা ট্রুথ টেবিল দিয়ে করেন, সমস্যা নেই, ল দিয়ে করেন, সেটা আপনার উপরে। কিন্তু যদি প্রশ্নে উল্লেখ করে দেয় যে ল ব্যবহার করে করো এটা, তখন আপনি ট্রুথ টেবিল দিয়ে করতে পারবেন না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তারপরে হচ্ছে আমাদের প্রেডিকেটস এন্ড কোয়ান্টিফায়ার। প্রেডিকেটস এন্ড কোয়ান্টিফায়ারে সাধারণত প্রশ্ন যেভাবে হয় সেটা হচ্ছে ওই যে গতকালকের কুইজে যেরকম প্রশ্ন ছিল আমাদের, এরকম কতগুলো সেন্টেন্স দেওয়া থাকে, সেই সেন্টেন্স থেকে আমাদেরকে ওই ফাংশন গুলো তৈরি করে ভেরিয়েবল ফাংশন ডিফাইন করে, দ্যাট মিনস যে ডোমেইন অফ ডিসকোর্স দেওয়া আছে তার উপরে বেস করে ভেরিয়েবল এবং ফাংশন তৈরি করব, করে এটাকে আমরা আমাদের এই কোয়ান্টিফায়ার এর মাধ্যমে রিপ্রেজেন্ট করব একটা কেস, অথবা এরকম কিছু ফাংশন দেওয়া থাকবে এবং আমাদের এরকম প্রেডিকেটস এন্ড কোয়ান্টিফায়ার এর মাধ্যমে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, যেটাকে আপনার ইংলিশে কনভার্ট করতে হবে। দুই ধরনের কাজই আমরা করছি, তাই না? জি স্যার। তো এই দুই রকম প্রশ্ন হইতে পারে। এক, ৪ নম্বরে গিয়ে যেটা আমাদের রুলস অফ ইনফারেন্স, এখানে যেটা হয় একটা প্যারাগ্রাফ, যেমন ওই যে আমরা সুপারম্যানের কেসটা দেখছিলাম, এরকম সুপারম্যানের মতো একটা প্যারাগ্রাফ দেওয়া থাকে। এই প্যারাগ্রাফ থেকে আমাদেরকে প্রপোজিশন গুলো ফাইন্ড আউট করতে হয়, প্রপোজিশন গুলো লিস্ট করে লিখতে হয় যে এই প্রপোজিশন।
তৈরি করলাম। দেন প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা ওই প্রপোজিশন গুলোর এগেইনস্টে কম্পাউন্ড প্রপোজিশন আকারে প্রিমিসিসে সাজাবো। ঠিক আছে? যেমন আমরা কাজ করছিলাম, 5 টা প্রিমিসিস তৈরি করছিলাম, একটা কনক্লুশন নিছিলাম। এরকম প্রিমিসিস গুলো লিখবো এবং কনক্লুশনটাকে সাজাবো। এই পর্যন্ত সাধারণত 2 মার্ক থাকে। দ্যাট মিনস আপনি প্রপোজিশন লিখবেন, প্রিমিসিস লিখবেন, কনক্লুশন লিখবেন, সাধারণত 2 মার্ক বা 2 মার্ক থাকে। আর এরপর এই প্রিমিসিস গুলোর উপরে বেস করে আপনাকে প্রুফ করতে হবে। যেটা প্রুফ করতে বলছে যে আর্গুমেন্টটা ভ্যালিড কিনা সেটা যে প্রুফ করতে বলতেছে। যদি ওইটা করতে হয় তখন ওই প্রুফ করে আপনাকে দেখাইতে হবে যে এটা ভ্যালিড অর নট ভ্যালিড। স্যার একটা ওইখানে কোশ্চেন সাধারণত ছিল 3 এই মার্ক। টপিকটা। বলেন। স্যার এখানে মনে করেন আমি 5টা প্রিমিসিস নিলাম। এক্ষেত্রে যখন আমি স্যার কনক্লুশনটাকে প্রমাণ করবো, আমার কি প্রতিটা প্রিমিসিসকে একবার করে হলেও টাচ করতে হবে? না, এমন কোনো মানে কথা নেই। এমন কোনো কথা নেই যে আপনাকে টাচ করতেই হবে। আপনি যদি কোনো অল্টারনেট ওয়েতে সলিউশন পান, যে 2 টা বা 3 টাকে ব্যবহার করে আপনি কাজ করে ফেলতে পারতেছেন, দ্যাটস ওকে। কোনো সমস্যা নেই। জি স্যার, বুঝতে পারছি। আর ধরেন প্রশ্ন যদি কঠিন করতে চায়, তো এমন একটা কিছু দিল যেটা ভ্যালিড হয় না, তখন কিন্তু এটা আপনাকে খুবই ট্রাবল দিবে। সো আমি সাধারণত ছাত্রদেরকে বলি যে এটা আপনারা চেষ্টা করবেন পরে করার জন্য। অন্যান্য কাজগুলো আগে করে ফেলবেন। ইন কেস যদি এটা ভ্যালিড না হয়, তাহলে কিন্তু এটা ধরে আপনি তো ভ্যালিড চিন্তা করতেছেন, অনেকভাবে ভ্যালিড প্রুফ করার চেষ্টা করতেছেন, হচ্ছে না। তখন তো মুসিবতে পড়ে যাবেন। হুম? ওকে। দেন হচ্ছে আমাদের সেট। সেটে সেটও এগেইন এটা খুবই সহজ প্রশ্ন। সেটে কিছু অপারেশন থাকে। দ্যাট মিনস একটা সেট দেওয়া আছে, এটার উপরে বিভিন্ন ধরনের অপারেশন করে দেখাইতে হবে। বেশিরভাগই হচ্ছে পাওয়ার সেট, কার্ডিনালিটি এগুলো নিয়ে প্রশ্ন হয়। দেন হচ্ছে ভেন ডায়াগ্রাম রিলেটেড একটা প্রবলেম থাকে। যে প্রবলেম ধরেন আপনাদের ক্লাসে ওই যে আপনাদের ফ্রেন্ডদেরকে আমি বলছিলাম কিছু কোশ্চেন পোস্ট করার জন্য যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এইরকম প্রশ্ন থাকে। এখানে এরকম 3 মার্ক থাকে। মোস্ট ফ্রিকুয়েন্টলি যেটা হয় নাম্বার ডিস্ট্রিবিউশনটা এরকম হয়। ভেন ডায়াগ্রামের প্রবলেমে 3 মার্ক থাকে, আর ওই যে অপারেশন সেটের যে অপারেশন সেই প্রবলেমগুলিতে সাধারণত 2 মার্ক থাকে। দেন হচ্ছে ফাংশন। কোনো একটা ফাংশন দেওয়া থাকে, এটা কোন ধরনের ফাংশন সেটা ডিফাইন করতে হবে। ওইখানে এরকম 1 টা বা 2 টা প্রবলেম থাকে। ওইখানে 3 থেকে 4 মার্ক, কখনো, কখনো 5 মার্কও থাকে। এই হচ্ছে মোটামুটি আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন এবং কি ধরনের প্রশ্ন হয় সেটা সম্পর্কে একটা ধারণা দিলাম। স্যার তো ওই ফাংশনের কোশ্চেনটা থেকে আমি একটু মানে বর্ণনা লিখে দিতে হবে? যে হ্যাঁ, কোন মানে আপনাকে তো সাধারণত যেটা করা হয় ওইখানে একটা ফাংশন দিয়ে বলা হয় যে এটা কি ধরনের ফাংশন ডিফাইন করো। এটা কমন কোশ্চেন, হ্যাঁ? ইয়েস বা স্যার। এটার ইনভার্স আছে কিনা। যদি ইনভার্স থাকে তাহলে ইনভার্স করো। ইনভার্স থাকার জন্য যে কন্ডিশন সেটা আপনাকে আগে দেখতে হবে। ইনভার্স মানে সে 1 to 1 করেসপন্ডেন্স হইতে হবে। সো সে 1 to 1 করেসপন্ডেন্স কিনা। 1 to 1 করেসপন্ডেন্স হইতে হইলে কি হইতে হবে? 1 to 1 হইতে হবে, অন টু হইতে হবে। সো সেগুলো সব আপনাকে চেক করতে হবে, বলতে হবে। যে এই কারণে সে 1 to 1, এই কারণে সে অন টু। সো ২ টাই যেহেতু হইছে তাহলে সে 1 to 1 করেসপন্ডেন্স। যেহেতু সে 1 to 1 করেসপন্ডেন্স তাহলে তার ইনভার্স আছে। সো তার ইনভার্স হবে এরকম। ওকে স্যার। ঠিক আছে? প্রত্যেকটা স্টেপ আপনারা ভেঙে, ভেঙে দেখাবেন। এগুলো জটিল প্রশ্ন না। মানে বুঝতেই পারতেছেন যে কাজগুলো আসলে খুবই ছোট, ছোট কাজ। কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, করে আপনাকে অ্যান্সার গুলো দিতে হবে। যেখানে আপনি ডিফিকাল্টি ফেস করেন ওইটাকে বেটার পরে অ্যান্সার করেন। আগে যেগুলো ভালো পারেন সহজগুলোকে করে ফেলেন। নাম্বার আগে এনশিওর করেন, তারপরে অন্যগুলোতে যান। স্যার আমাদের কি নেস্টেড কোয়ান্টিফায়ার্সও আছে, তাই না? হ্যাঁ, নেস্টেড কোয়ান্টিফায়ার আছে তো। নেস্টেড ওইটা তো কোয়ান্টিফায়ার হচ্ছে করছি তো আমরা। ইয়েস স্যার, ওইটা তো স্যার মানে একসাথে, ওইটা আলাদা কোনো কোশ্চেন হবে না ওটা নিয়ে? সাধারণত হয় না। ওই কোয়ান্টিফায়ারে যে কোশ্চেনটা থাকে ওইটার ভিতরেই এটা দিয়ে দেওয়া হয়। ওকে স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার নেস্টেড কোয়ান্টিফায়ার অনেক কঠিন লাগতেছে। ডেফিনিটলি আমি তো বলছি 3 নাম্বার এবং 4 নাম্বার টপিকটা খুব ডিফিকাল্ট। জি স্যার। সো কোনো অল্টারনেট নাই, আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। এটা ছাড়া আসলে আর তেমন কোনো অল্টারনেট নেই এখানে। পরীক্ষা কবে জি আপনাদের? স্যার, বুঝতে পেরেছি।
স্যার 22 তারিখে। প্রথম দিনই এটা? জি স্যার। জি স্যার। তাহলে তো বিসমিল্লাহ শুরু করেন। যেহেতু আছে, Discipline অন্য থেকে কোনো শুরু ঝামেলা নাই, খাওয়া দাওয়ার ইস্যু নাই।